অ্যাকচুয়ালি কি হয়, পিপল আর গেটিং ভেরি ভেরি ইনসিকিউর রাইট নাও। দেখো, আমি এই ছবিটা 23শে জানুয়ারি রিলিজ করবো ভেবেছিলাম, সব থেকে আগে আমি অ্যানাউন্স করেছিলাম, আমাকে ডেট চেঞ্জ করতে হলো। ভীষণ ভাবে ইনসিকিউরিটির মধ্যে গোটা ইন্ডাস্ট্রি চলছে এখন। আমার ছবি পুজোয় না এলে চলবে না, আমার ছবি হয়তো ক্রিসমাসে না এলে ওয়ার্ক করবে না, আমার ছবি একটা পিরিয়ড ছাড়া চলবে না। কারুর কোনো পার্সনের ওপর রাগ নেই, কোনো ব্যক্তির ওপর নয়, আমার পরিস্থিতির ওপর আমি একটু বিরক্ত। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, টলিউডের পাওয়ার জুটি অঙ্কুশ, ওয়েন্দ্রিনা, ওয়েলকাম তোমাদের। থ্যাংক ইউ। ছবি রিলিজের মুখে নারী চরিত্র বেজায় জটিল। কতটা জটিল ওরাই বলবে। কতটা টেনশনে বলো তো, ছবি রিলিজের আগে তো টেনশন কাজ করে? ছবি রিলিজের আগে টেনশনটা এখন ভুলে গেছি সত্যি কথা বলতে। কেননা অ্যাকচুয়ালি কি হয়েছে না, এটা আরো বেশি আমি ফিল করেছি প্রযোজক হওয়ার পর, যে টেনশন হওয়ার না সময় থাকে না। এই ছবির যা কাজ থাকে এবং সবকিছুতেই ইনভলভ থাকতে হয়। আগে অভিনেতা হিসেবে কি হতো, যে শুধু টেনশনটাই করতাম, কাজ হয়ে গেছে এবার তো ছবিটা নিয়ে শুধু টেনশন করা। এখন না টেনশন করার সময়টা নেই, এক্সাইটমেন্টে কাজ চলছে। আর আরো বেশি ভালো লাগছে এই যে যতটুকু এই ছবির ব্যাপারে গ্লিমসেস, গান যাই হয়েছে সেটা এতটা মানুষ পছন্দ করেছে, ওই এক্সাইটমেন্ট এখন দিন কেটে যাচ্ছে। আমি ওয়েন্দ্রিনাকে জিজ্ঞেস করবো, ও বললো নতুন প্রযোজক, কতটা প্যাম্পার করেছে? ঠিকঠাক প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে তো? না, প্রযোজনার দায়িত্ব এত বেশি সামলাচ্ছে যে ওকে সামলানোর জন্য আরো 4-5 জন লোক আছে। আজ আপনার জন্য যত পুরুষ আছে সব মেয়েদের পায়ের তলায় পিষে পিষে মরছে। বেশ পক করে মহিলাদের উস্কে দিয়ে হিমালয়ে গিয়ে এইভাবে ধ্যান করছেন আপনি। নেমে আসুন। মানে প্রযোজক যেহেতু নিজে একজন অভিনেতা, মানে শিল্পী, তো তার লিমিটেশনটা বুঝতে একটু অসুবিধা হয়ে যায় যে কোথায় গিয়ে থামতে হবে। তো তাকে থামানোর জন্য আমাদের আরো 4-5 জন আছে যারা আমাদের মাথার উপর আছেন। মানে শুধু প্রডিউসার মেন্টালিটির যারা ওই কয়েকজন আছে যারা আমায় সামলাচ্ছে। কারণ আমি তো আবার অভিনেতার প্রডিউসার মেন্টালিটির, তো পয়সা কোথাও বাঁচছে কোথাও বাঁচছে না। তো পয়সা বাঁচানোর জন্য শুধু প্রডিউসার মানুষের কথা কয়েকজন। শুটিং এ বেরোনোর আগে একটা বাঁচানোর প্রবণতা থাকে যে এখন কিন্তু এইভাবে করলে হবে না, কারণ এখন আমি প্রডিউসার, আমাকেই জ্ঞান দেয় সেটা বাড়ি থেকে বেরোনোর আগে। তুমি কিন্তু ওখানে গিয়ে বলো না যেটা খাবো ওটা খাবো সেটা খাবো না। আমি কবে বলি, মানে যত দোষ নন্দ ঘোষ আর কি। কিন্তু মানে লোকেশনে পৌঁছানোর পর তখন আমি জিনিসটা প্রডিউসারের মধ্যে দেখতে পাই না, তখন উল্টে আমরা সবাই সামলাই যে তুমি প্রডিউসার, ভুলে যেও না তোমার পকেট থেকেই যাচ্ছে। কিন্তু এই সুইচ অন সুইচ অফটা কতটা কঠিন, অভিনেতা এবং প্রযোজক এই দুটো দায়িত্ব একসঙ্গে সামলানো? মির্জার সময় প্রচন্ড অসুবিধা হয়েছিল। কারণ এমনও হয়েছিল, আমি যেহেতু আমার তো সবে নতুন, আমার তো ওরকম টিম নেই, বিশাল বড় টিম নেই, এরকম কিছু নেই। সো এমনও হয়েছে আমি এদিকে সিন করছি আর এদিকে চেক সাইন করছি, এরকম সময় গেছে। কিন্তু দ্বিতীয়টাতে অনেকটা বেশি সর্টেড সেই অর্থে বলতে গেলে। প্লাস আমার সাথে যারা সহ প্রযোজক করছে, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট, আরটি এন্টারটেইনমেন্ট, এরা প্রত্যেকে যেভাবে আগলে রেখে আমাকে নিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি অনেক বেশি অভিনয়তে বা আমার অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক বেশি মন দিতে পেরেছি। আরেকটা প্রশ্ন, এটা প্রযোজক অঙ্কুশকেই প্রশ্নটা আমার, যেহেতু তুমি নতুন প্রযোজনাটা করছো, সবে শুরু হয়েছে, এই যে এখন স্ক্রিনিং কমিটি তৈরি হয়েছে এবং বাজেট মেনে একটা টাইম বেঁধে দেওয়া হচ্ছে, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কতটা জরুরি বলে তুমি মনে করো? কতটা জরুরি নয়, টাইম উইল স্পিক। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখন বলাটা। দেখো, সবসময় না ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে দর্শক শেষ কথা বলে। মানে আমাদের ফিল্ডটাই এমন না যে তুমি একটা জিনিস বানিয়ে তুমি কোটি কোটি দর্শকের সামনে ফেলে দিচ্ছ, এবার তাদের রিয়াকশন, তারা পকেটে টাকা খরচা করে তোমাদের কত বক্স অফিস তুলেছে তার উপর সব ক্যালকুলেশনটা দাঁড়িয়ে আছে। আমরা যতই বলি না কেন, হ্যাঁ এখন ঠিক আছে, এখন এই যে সবাই একটা বড় পিরিয়ডের মধ্যে হুমড়ে পড়ছে, এই পড়ছে, সেটাকে কোথাও কন্ট্রোল করার জন্য একটা নিয়ম বা একটা কমিটি ফর্ম করা হয়েছে। বাট হ্যাভিং সেড দ্যাট, তুমি দেখবে নন পিরিয়ডিক টাইমে যখন ফিল্ম ওয়ার্ক করা শুরু করবে না, তখন জিনিসটা আরো অনেক ঠান্ডা হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি হয়, পিপল আর গেটিং ভেরি ভেরি ইনসিকিউর রাইট নাও। মানে ভীষণ ভাবে ইনসিকিউরিটির মধ্যে গোটা ইন্ডাস্ট্রি চলছে এখন। আমার ছবি পুজোয় না এলে চলবে না, আমার ছবি হয়তো ক্রিসমাসে না এলে ওয়ার্ক করবে না, আমার ছবি একটা পিরিয়ড ছাড়া চলবে না। এবার এই ইনসিকিউরিটিটা মারাত্মক কাজ করছে, এবং তাই জন্যই না পাগলের মতো সবাই একটা বড় পিরিয়ডে গিয়ে ঝাঁপিয়ে পড়ে 8টা 9টা 10টা ছবি। তো সেটাকে এবার নিজেদের মধ্যেই মারপিট, এই ওই কথা কাটাকাটি এসব চলছে। তো কোথাও না কোথাও আমরা ভাবলাম যে এমন একটা কমিটি ফর্ম হোক, তাহলে আমরাও মানছি, চলো আমরা কমিটির কথা শুনবো, ওরা যা ঠিক করে দেবে এই করে দেবে। তো আপাতত এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি দর্শককে অনুরোধ করব যে, আমি জানি অনেক বাংলা ছবি যারা দর্শক দেখতে চায়,
কোথাও না কোথাও। কিন্তু এমন মানসিকতা হয়ে গেছে সেটা ওটিটিতে দেখে নেবো বা টিভিতে এসে দেখে নেবো, এইটা হওয়াতেই ইনসিকিউরিটিটা আরো বেশি গ্রো করেছে। দেখতে ইচ্ছা নয় তা কিন্তু নয়, কিন্তু প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে অন্য কিছু, সেইখানে কোথাও না কোথাও আমি বলবো যে দর্শক বন্ধুদের বলবো যে ছবি তোমরা সত্যি চেয়েছো যে না তোমরা যাবে দেখতে ইচ্ছুক, তাহলে সিনেমা হলে গিয়ে যদি দেখে তাহলে আমার মনে হয় নন পিরিয়ডেও অনেক ছবি ওয়ার্ক করবে, অনেক অনেক যে ছবিগুলো মেরিট আছে, যে ছবিগুলো সত্যি ডিজার্ভ করেছে, দু একটা করেছে, সংখ্যায় কম, সেটা একটু বাড়লে তখন এই ঝগড়াঝাটিগুলো কম হবে। ঠিক, ইনসিকিউরিটি কথাটা তোমার কথা থেকেই উঠে এলো। ইনসিকিউরিটি তোমার কতটা কাজ করে? দেখো, আমি এই ছবিটা 23শে জানুয়ারি রিলিজ করবো ভেবেছিলাম, সব থেকে আগে আমি অ্যানাউন্স করেছিলাম, আমাকে ডেট চেঞ্জ করতে হলো, ঠিক আছে সেটা অসুবিধা নেই। খারাপ লাগা আছে তার জন্য? খারাপ লাগা একদমই যে জিরো খারাপ লাগা সেটা বলবো না, কিন্তু আমার আমার কারোর কোনো পার্সনের ওপর রাগ নেই, কোনো ব্যক্তির ওপর নয়, আমার পরিস্থিতির ওপর আমি একটু বিরক্ত, আমার সার্কামস্ট্যান্সেস এর ওপর আমার একটু রাগ, আমার কোনো ব্যক্তির ওপর নয়। কেননা কোথাও না কোথাও কিছুটা ঠিক হয়েছে, কিছুটা আদৌ ঠিক হয়েছে কি হয়নি, এই যে নিয়মগুলোর কারণে, সেটা এখন বলার যেহেতু আমি বললাম মুশকিল। তখন আমি না একটা জিনিসই নিজেকে তখন বললাম, যখন আমি ডেটটা শিফট করলাম, আমি নিজেকে একটা জিনিসই বললাম যে এই ইনসিকিউরিটির মধ্যে আর কতদিন বাঁচবো, কতদিন, এ তো চলতে থাকবে। আজকে চলো আমি নয় বিশাল কান্নাকাটি হাত পা ছোড়াছড়ি করে যেমন ভাবে হোক ডেটটা ধরে রাখলাম, এরপরে কি হবে, আবার ওই সেম জিনিস করতে হবে। আমি বললাম যে যা ডেট নেবে বাবা নিয়ে নাও, আমি ছোটখাটো মানুষ, প্রডিউসার হিসেবেও নতুন, অ্যাক্টর হিসেবেও ছোটখাটো অভিনেতা, কাজ করে খাই, যা ডেট দেবে দাও, নিয়ে নিচ্ছি। এখন যদি সত্যি আমার ছবি ভালো হয়, ছবি যদি ওয়ার্ক করে, আমি সত্যি বলছি আমি জীবনে কোনোদিন কোনো পিরিয়ডের জন্য লড়াই করবো না। আমার এটা আমার খুব ইচ্ছা আছে, আমি প্রে করছি যেন সেই ক্ষমতাটা ঈশ্বর দেয় যে আমায় কোনোদিন এইরকম পিরিয়ডের জন্য কারোর সাথে লড়াই না করতে, আমার দরকার নেই পিরিয়ড। জন্টুদা, আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। বাবু, সমুদ্রে 2 মগ জল ঢাললে কি বান আসে? ছবিটার নামটা খুব ইন্টারেস্টিং, ওয়েন্ড্রিলা, নারী চরিত্র বেজায় জটিল। এখানে এই ছবির জটিলতা কি কি? এই ছবি জটিলতা হচ্ছে যে যেহেতু অঙ্কুশ এই কনসেপ্টটা প্রথম মাথায় নিয়ে এসেছিল, তো ও না অদ্ভুত ভাবে এবং সরল ভাবে আমাকে বলেছিল যে মেয়েদের নিয়ে একটা কনসেপ্ট ভেবেছি, নারী চরিত্র বেজায় জটিল। আমি বললাম কেন, মানে কেন? বলছে না এত বছর ধরে তুমি আমার জীবনে আছো, আর কি কনসেপ্ট মাথায় আসবে, তো সেটাতে এত রাগ ধরেছিল না, আমরা জটিল। আমি সঙ্গে সঙ্গে কাকিমাকে ফোন করলাম, না কাকিমা আমরা নাকি জটিল। কাকিমাও সেম একদম প্রচন্ড রেগে গেল। কিন্তু তারপর যখন ও ছিল না, ধরো আমার কিছু পার্সোনাল স্পেস, সেখানে বসে সত্যি রিয়েলাইজ করেছি যে কোথাও না কোথাও আমরা একটু জটিল আছি, কিন্তু সেটা আমরা বাইরে হয়তো দেখাতে চাই না। কিন্তু কিছু কিছু বিষয় জটিলতাটা আমাদের কাজে লাগে পুরুষদের জীবনে, আবার কিছু কিছু বিষয় একদমই আমরা ভুল থাকি। তো সেইটা নিয়েই কনসেপ্ট, এবং এখানে ভরপুর জটিলতা আছে এই ছবিটার মধ্যে। সেইটা কিভাবে অঙ্কুশ সলভ করছে, নাকি ওই জটিলতার মধ্যে আরো বেশি আগুনে ওই ঘি ঢালা বলে না, সেটা ঢালছে। কি হলো রে? জল খাও, জল খাও, জল খাও, জল খাও, তো জল খাও, জল খাও। সুযোগ পেয়ে পিঠে গুম গুম করে কিল মারলো, আমাকে সবাই মেরে ফেলতে চায়, আমি না খুনিদের সঙ্গে এই বাড়িতে থাকি। জলে বিষ মেশানো। সেটাই আর কি, যখন রিলিজ হবে তখন দর্শক বন্ধুরা বুঝতে পারবে। প্রথমে তাহলে একটা গৃহযুদ্ধ তৈরি হয়েছিল। একদম একদম, মানে এইসব কথা আমাদের বাড়িতে তো কেউ মেনে নিতেই পারে না, কারণ আমাদের বাড়িটা হচ্ছে পুরো ফিমেল ওরিয়েন্টেড বাড়ি, ঠিক আছে? সেটা আমাদের বাড়ি কি ওদের বাড়ি, পুরো ফিমেল ওরিয়েন্টেড। সেখানে অঙ্কুশ একটা কনসেপ্ট রেখেছে যার নাম নারী চরিত্র বেজায় জটিল। সবাই প্রতিবাদ করেছে, কেন 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 কেন। খুশি, আপনার চোখের সামনে একজন ভদ্র সভ্য পুরুষকে একজন মহিলা চাচ্ছে তাই ভাবে অপমান করলো, আর আপনি কিচ্ছু বললেন না। তারপর যখন আস্তে আস্তে আমরাও ওকে অনেক আইডিয়া দিলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবজারভেশন পাওয়ারটা তুমি বলো, এটা তো মানে তারিফ করতেই হবে। একদম একদম তারিফ করতে হবে। দেখেছে তাই তো বলেছে, চারিপাশে দেখেছে, আর তাছাড়া ও মানে আরো বেশি এক্সপিরিয়েন্স করেছে নারীদেরকে নিয়ে। বাট অনেস্টলি বলছি, আমার এই যে টাইটেলটা এবং দ্য কনসেপ্ট অফ দ্য ফিল্ম, এটা না আমি অনেস্টলি বলছি তোমাকে, আমি এই যে একদিন যত ইটস সো রিলেটেবল, মানে ইভেন আমি বলছি আমি যদি এখন নারী চরিত্র বেজায় জটিল না হয়, যদি পুরুষের নিয়েও কিছু একটা হতো,
তখন দেখবে একটা অনেক মহিলা সংখ্যা ভীষণ এনজয় করবে, বিকজ একটা গ্রুপ অফ গার্লস যখন বা মেয়েরা যখন বসে তখন ছেলেদের নিয়ে যে ধরনের আলোচনা করে, আবার যখন গ্রুপ অফ বয়েজ বসে তখন যারা মেয়েদের নিয়ে যে আলোচনা কি করে আলোচনা হয় বলতো, গ্রুপ অফ বয়েজ? সে তো বলা যাবে না। সেই আলোচনাটা জানো তো অ্যাকচুয়ালি ভীষণই একটা ডেঞ্জারাস আলোচনা থাকে, মানে আমি নিজের বাড়িতেও এবং দেখেছি যে আমাকে আর কি কিভাবে আমি ওই আলোচনার মধ্যে থাকবো না তার জন্য এরা দায়িত্ব নিয়ে একটু কফি, একটু এই তুমি তো তোমার হাতের এই রান্নাটা খুব ভালো, একটু করো না। এবার আমি সরল মনে চলে গেলাম, ঘন্টার পর ঘন্টা রান্না করছি। তখন যে আমাদের পেছনে যে কথোপকথনটা চলে ওটা খুব ডেঞ্জারাস। না, এবং আমি যখন কলেজে প্রমোট করতে গেছি বা কলেজ বা সব জায়গাতে, ট্রাস্ট মি, যখন নামটা অ্যানাউন্স হয়েছে বা কিছু, রিয়াকশনই অন্য লেভেলের। মানে হয় না, ছেলেরা চিৎকার করে ওটাকে সায় দিচ্ছে, মেয়েরা তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে চিৎকার করে ওদের চুপ করাচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম। আর যখন টিজারটা যখন সবার সামনে চালাচ্ছি, শুরুই যখন হচ্ছে যে হে ঈশ্বর, এই পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের তুমি সরল বানিয়ে দাও, যাতে আমাদের মতো অতীব সরল পুরুষরা একটু শান্তিতে বাঁচতে পারে। তারা না, মানে আমি জানি না কোনো অ্যাকশন সিনেমার টিজার এরকম চিৎকার হয়েছে কিনা, কিন্তু ডায়লগে যত না চিৎকার হয়েছে, 20-30 হাজার লোক সামনে যখন প্রমোট করতে গেছিল। সো দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম। মানে এই কানেকশনটা মারাত্মক অডিয়েন্সের সাথে হয়েছে। একদম, মানে এটা বোধহয় তোমার মনের কথা নাকি? হ্যাঁ, আমার মনে হয় চিরকাল এটা থাকবে। এটা জানো তো আমি কবে actually থেকে লাস্ট 13-14 বছর ধরে একটা বয়েজ ট্রিপ প্ল্যান করছি, আমার হয়ে ওঠেনি। বাকি বলছে অঞ্জনা, বয়েজ ট্রিপ করতে করতে এখন ম্যান ট্রিপে চলে গেছে আর কি, সেই বয়সটাও পেরিয়ে গেছে। এবার এবার না, but আমি- এবার এবার তীর্থটাই বাকি থাকবে। বাট আমি একটা তীর্থে যাও। তোমাদের কাস্টে বহু অভিনেতা রয়েছেন, অনেকেই রয়েছেন, তাদের কথা একটু বলো। আমার তো স্পেশালি মনে হয় যে এই ছবিটা একদমই ওই নায়ক নায়িকা ওরিয়েন্টেড ছবি নয়। প্রথমত এই ছবিটা পুরোটাই হচ্ছে আমাদের মেয়েদের নিয়ে, এবং পুরুষরা তাতে কি অত্যাচারিত নাকি খুব আনন্দে আছে সেইটা নিয়ে। আর প্রত্যেকটা চরিত্র যদি তুমি বলো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা পার্টিকুলারলি প্রথম একদম কনসেপ্ট নিয়ে বসা হয়েছিল তখন থেকেই না আমাদের মাথায় ঘুরছিল যে পার্টিকুলারলি ঠাম্মা বা মা বা বোন বা বন্ধু বান্ধব বান্ধবীরা এরা কারা হবে, কারণ এরা না সত্যি বলতে কেউ পার্শ্ব চরিত্র নয়, এখানে সবাই মেন এখানে। তো ওইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা মানে জোন ছিল। এবং তারপরে যখন সবাই একে একে অনবোর্ড হয়, সেটা সোহাগদি থেকে যদি শুরু করি, সব থেকে সিনিয়র সোহাগদি, সোহিনীদি, ইপসিতা, নবনীতা, আভেরি, আরো অনেকেই আছেন আমাদের ছবিতে আর কি। তো প্রত্যেকটা ক্যারেক্টার যখন তুমি দেখবে না, মানে এদেরকে তুমি ভালো না বেসে থাকতে পারবে না, আর ছেলেরা হয়তো ইরিটেট না হয়ে থাকতে পারবে না। আর ছেলেরা হয়তো ইরিটেট না হয়ে থাকতে পারবে না। क्या बात है सर, क्या बात है सर। গলদা চিংড়ি ভরপুর চিংড়ি ফেরত দিয়ে দাও। আরে গলদা চিংড়ি এক হাত দিয়ে খাওয়া যায় না, জামাই টামাই পড়বে। পুরো কচি পাঠা। আমি বলেছি একবার কচি দিতে, হ্যাঁ বুড়োর দাম কম তো বুড়োই দিন। এবং আরেকজনের নাম আমাদের নিতেই হবে, অঙ্কুশের যে বন্ধুর ক্যারেক্টার করেছে, খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমাদের ছবির পিলার আর কি। দেবরাজ। হ্যাঁ, দেবরাজ। চ নবান্ন চ। নবান্ন কেন? দিদির মনের কথা দিয়ে শুরু করবো। এই না 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 দিদি, তো আমাদের ছবির আরেকটা পিলার। এই যে বাস্তবের রেফারেন্স বলছি, মা আছেন, ঠাকুমা আছেন, বন্ধু আছে, সকলেই আছে। এবার এখানে অঙ্কুশের এই যে এত প্রেম চারদিকে, হ্যাঁ, অঙ্কুশের প্রেমিকারা রয়েছে কি? মানে এটা কি তুমি বাস্তব বলছো না? বাস্তবের রেফারেন্স ও রেফারেন্স। না, সেটা আবার একটা টুইস্ট আছে। এবং এই সিনেমায় আমার প্রেমের অ্যাঙ্গেলটা কি, এটা একটা ভালো টুইস্ট আছে। সেটা এখন বলা যাবে না যে সিনেমার প্রেমের অ্যাঙ্গেলটা কি মোড় নিচ্ছে বা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে আদৌ, প্রেমের বিষয়টা কি বিষয়, এই জটিল নারীদের মাঝখানে প্রেমটা কোথায় স্ট্যান্ড করছে। ইটস ভেরি ইন্টারেস্টিং মানে প্লট আর কি ওই জায়গাটা। আমরা বেশ কিছু ছবিতে 2025-এই দেখলাম ফ্যান ক্লাব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ছবিটা রিলিজের পর তার সাকসেস বলো বা ছবিটাকে এগিয়ে নিয়ে যাওয়া বলো, তোমরা কতটা মনে করো ফ্যান ক্লাবের গুরুত্বটা কতটা? ফ্যান ক্লাব তো পিওরলি আউট অফ লাভ, আউট অফ ইয়ে থেকে আসে, যেটা সবসময় আমরা ওপেন আর্মসে ওয়েলকাম করি এই জিনিসটা। বাট যেমন আমার এখনো মনে আছে, আমি যখন কানামাছি করতাম না, তখন বাংলা সিনেমার ক্রেজটা অন্য, সিঙ্গল স্ক্রিন এত ছিল, বাংলা সিনেমার ক্রেজটা অন্য লেভেলের ছিল। তোমার কানামাছি কটা ফিল্ম, 3 ফিল্ম সোল্ড মাত্র, এরকম। তখন থেকেই না আমাদের কাছে না কল চলে আসতো, দাদা আমি আপনার ফ্যান ক্লাব খুলতে চাই।
ঠিক আছে, এই করতে চাই না। ফ্যান ক্লাব খুলতে চাও মানে কিভাবে, মানে আমাকে কিছু মেম্বারশিপ দিতে হবে, মানে আমি আমি পয়সা দিতে পারবো না, কিন্তু আমার অত টাকা নেই। হ্যাঁ, না না না, পয়সা ওটা লাগবে না, আমি একটা ফ্যান ভালোবেসে ফ্যান ক্লাব। আচ্ছা, এত ভালোবাসা দিনতে ছবিতে, এই ক্রেজটা ছিল। এবং ট্রাস্ট মি, যখন আমি কানামাচির প্রিমিয়ারে যাই না, প্রিমিয়ারে ঢুকছি, তখন নতুন হিরো, প্রিমিয়ারে ঢুকছি, মালা পরিয়ে চ্যাংদোলা করে তুলে পাশে বসিয়ে একসাথে হল ভর্তি লোক সিনেমা থেকে, ইট ওয়াজ, এই ভালোবাসাটা অবভিয়াসলি আমি চাই। এবং ফ্যান ক্লাব থাকাতে যে একটা পারসেপশন ক্রিয়েট হয় যে না সত্যি তো এই মানুষটা, ধরো কেউ আমাকে ধরো বা যে কোনো অ্যাক্টরকে ধরো সেভাবে চেনে না বা সেভাবে তার ওই পারসেপশনটা নেই, একটা ফ্যান ক্লাবের ক্রেজে একটা আমরা ক্রিয়েট হয়ে যায়। যেমন আমাদের কাছে হতো আগে, কত সাউথ ইন্ডিয়ান ফিল্মের অ্যাক্টরদের আমাদের কাছে কোনো পারসেপশন ছিল না যে তারা কি আদৌ তাদের ছবিগুলো চলে না, আমাদের কাছে পৌঁছতো না। এখন এই যে ফ্যান্সের থ্রু দিয়ে এসে ওই ম্যাডনেসটা থ্রু দিয়ে আমাদের কাছে ওইটা ভাইব পাই আমরা, যে হ্যাঁ ও সাউথের বড় অ্যাক্টর, ও ইয়ের বড় অ্যাক্টর। সো ইম্পর্টেন্ট, ইয়েস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, তুমি যদি বলো যে বক্স অফিসের ব্যাপার স্যাপারগুলো দেখো, সেইগুলো আমি তো সবসময় চাইবো যে সেটাতে যতটা বেশি আমরা সত্যি সত্যি ওই আর্জটা কেড়ে নিতে পারবো দর্শকের থেকে, যে আমরা ওই চাহিদাটা বাড়াতে পারবো যে নিজেদের পকেট থেকে খরচা করে একটা অংশ আমাদের বক্স অফিসে দেবে। এই যে প্রডিউসার যদি নিজের পকেট থেকে খরচা করে পাঠানি শুরু করে, তাহলে ওটা তো দেখো পারসেপশন আলাদা, লাস্টে তো শান্তির ঘুম আমাদের ঘুমোতে হবে। প্রযোজক হিসেবে টের পেয়েছি এখন, ঠিক আছে। আগে ধরো ফোন করতাম, যে আগে যখন হিরো হিসেবে ধরো আমি জানলাম যে চলো প্রডিউসার টিকিট কেটে লোক পাঠিয়েছে, আমার ছাড়া আমার কি যায় আসে, আমি অ্যাক্টর, আমার যদি 4টে লোক ভাবে যে হ্যাঁ সত্যি সত্যি হাউসফুল হয়েছে, আমার কি যাকে। প্রযোজক হিসেবে তো এখন বুঝতে পারছি যে রাতের ঘুমটা তো আমারই উড়বে, ওই হাউসফুলটা তো আমারই কাটা, তো ওই শান্তির ঘুমটা তো আমার গেল। এক্স্যাক্টলি, এইখানেই আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা বাইরে থেকে ইন্ডাস্ট্রিটাকে দেখি, আমরা কর্পোরেট বুকিং শব্দটা ভীষণ শুনি। সো কর্পোরেট বুকিং কি সত্যি হয়? অবশ্যই, এটা বিশাল বড়, এটা ওপেন সিক্রেট, মানে বিশাল বড় ওপেন সিক্রেট। 80% অফ দ্য ইন্ডাস্ট্রি কর্পোরেট বুকিং এর উপর আস্তে আস্তে নির্ভরশীল হয়ে যাচ্ছে। এটা মনে হয় সব থেকে বেশি মানে বাইরে থেকেই এসছে, ইনফ্যাক্ট মানে আমাদের না, হিন্দি বলো মানে- বাংলা, হ্যাঁ মানে যে কোনো বলো, এটা একটা বিকজ কিছুই না, এই যে ইনসিকিউরিটি যে কথাটা আমি বললাম, অঙ্কুশ কর্পোরেট বুকিং করে? আমার পয়সা কোথায় কর্পোরেট বুকিং? কর্পোরেট বুকিং এর জন্য না অ্যাকচুয়ালি প্রচুর পয়সা লাগে গো, প্রচুর। মানে খুব বড় লোক প্রডিউসার হলে তবেই কর্পোরেট বুকিং করা যায়, মানে একটা ছবি তৈরি হয়ে যাবে কর্পোরেট বুকিং করতে গেলে। হ্যাঁ, বিকজ আজকে আমি একটা ছবি ধরো 3 কোটি 3.5 4 কোটি বাংলার বাজারেই বলছি বানালে, আমি যদি 70 লাখ 80 লাখ 1 কোটি টাকা কর্পোরেট বুকিং এর পেছনে খরচা করে দিই, তাহলে তো আমাকে সেই বাজেটটাও আগে থেকে রাখতে হবে। এখন না অডিয়েন্স অত বোকা নয়, বিশ্বাস করো। আগে কর্পোরেট বুকিংটা কি হয়েছে, একটা সময় না কিছু মানুষকে বোকা বানানো গেছিল থ্রু কর্পোরেট বুকিং, এবং অনেকে এখনো রিয়েলাইজ করে যে আবার ওই বোকাটা বানানো যাবে। এখন অডিয়েন্স এত চালাক হয়ে গেছে না, এখন বুক মাই শো এর টিকিট কাটার প্যাটার্ন দেখে লোকে বুঝে যায় যে ইটস আ কর্পোরেট বুকিং অর আ নর্মাল বুকিং, টিকিট কাটার প্যাটার্ন দেখে। সো অডিয়েন্স এখন মারাত্মক বুদ্ধিমান হয়ে গেছে, এখন কাউকে তুমি বোকা বানাতে পারবে না। বাট আমার মনে হয় যে দেখো, কর্পোরেট বুকিং করে পারসেপশন ক্রিয়েট করাতে অন্যায় নেই, প্রডিউসার তো কারোর থেকে টাকা চুরি করছে না, নিজের টাকা লাগাচ্ছে, লাগাক, তার তো কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ফিউচার নয় অবশ্যই, বিকজ আমাদের এমন ভাবে মানুষের মনে আর্জটা ক্রিয়েট করতে হবে বাংলা সিনেমার, যাতে নিজেরা সত্যি সত্যি টিকিট কেটে সিনেমা দেখতে যায়। নিশ্চয়ই হবে, অল দ্য বেস্ট, খুব ভালো হোক। আমরা আড্ডাটা শেষ করবো ছোট্ট একটা মজার গেম দিয়ে। অনেক কথা উঠে এলো, অবজারভেশন, হ্যাঁ ওর অবজারভেশন পাওয়ার নিয়ে আমরা প্রচুর কথা বললাম। তোমার জন্য থাকবে কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমার কাছে প্রথমে আসি। প্রত্যেকটাই অঙ্কুশের ছবির নাম, আমরা একটা করে শব্দ বলবো না, সেখানে তোমার ইচ্ছে মতো শব্দ তুমি বসাতে পারো, বা ছবির নাম তুমি যদি বলতে চাও। আচ্ছা, প্রথমটা হচ্ছে নারী ড্যাশ বেজায় জটিল। ঐন্দ্রিলা, এই একটাই শব্দ আসবে এখানে, জটিল, নারী, ঐন্দ্রিলা ওর জীবনে। নেক্সট ওয়ান লাভ ড্যাশ। ম্যারেজই হওয়া উচিত এবার, লাভ ম্যারেজ। ঐন্দ্রিলা বলে দিয়েছে, মানে এই প্রশ্নটা কিন্তু আমরা রাখিনি, ও বলে দিয়েছে লাভ মানে এবার ম্যারেজই হওয়া উচিত, ব্যাস হয়ে গেল, উত্তর এসে গেছে। নেক্সট হরিপদ ড্যাশ। ব্যান্ডওয়ালা ছিল, তাই তো? হরিপদ ব্যান্ডওয়ালা ছিল, ব্যান্ডওয়ালাই। জামাই ড্যাশ। একদমই 420 নয়, নয়, একদম না। নয়। এন্ড দ্য লাস্ট ওয়ান বিবাহ ড্যাশ। কবে অভিযান? এবার আসছি অঙ্কুশের কাছে, তুমি কতটা ঐন্দ্রিলাকে চেনো? সেটার একটা ছোট্ট টেস্ট। ইনস্টা ফলোয়ার কত গো? বলতে পারবে গো, সারাক্ষণ দেখে, কম্পিটিশন চলে ওর সারাক্ষণ। 1.5।
হ্যাঁ 1.5। অত সরল তুমি হ্যাঁ, নও 1.5 যেটা দেখাচ্ছ এখানে। না না আমি অত, হ্যাঁ 1.5, হ্যাঁ। ভেন্ডিলা আজকে ব্রেকফাস্ট না, আমি এটা আগে বলে দিই আমি কেন জানি, কারণ আমার থেকে যেহেতু 1 লাখ বেশি, সেটা সারাক্ষণ আমাকে খোটা মেরে শুনতে হয় বলে আমার মাথায় গেঁথে গেছে 1. আমার 1.4, ওর 1 লাখ যেহেতু বেশি। না আমরা দেখো, আমরা যত হিরোইন্সরা আছি সব হ্যাঁ। সুন্দরী, তো হিরোদের থেকে দেখবে হিরোইন্সদের কিন্তু ফলোয়ার্স বেশি থাকে। হ্যাঁ, ইনস্টাগ্রামে হ্যাঁ। ছেলেদের কোনো গুরুত্বই নেই, আমি নেই। দেখেছি। আচ্ছা, ভেন্ডিলা আজকে ব্রেকফাস্টে কি খেয়েছে? এই এগ ভুর্জি, ঠিক বলছে? হ্যাঁ তাই তো। আমি ঠিক বলেছি, Egg ভুর্জি। দেখেছে মনে আছে আমার। আচ্ছা বেশ, সকলেই জিজ্ঞেস করেন কোনটা পছন্দের রং, আমরা একটু ঘুরিয়ে দিয়ে জিজ্ঞেস করছি কোন রংটা একদম পছন্দ করে না। পছন্দ করে না, না ও পছন্দ করে না এরকম রং নেই। আই থিঙ্ক ব্লু। পছন্দ করো না নয়, আই থিঙ্ক পছন্দ করি না মানে ব্লুটা একটু অ্যাভয়েড করি আর কি। একটু কম পছন্দ। হ্যাঁ। ওয়েট্রিলা এখন লুপে কোন গান শুনছে? এখন কাটা ফুটে সেই শুনছে হ্যাঁ, সারাক্ষণ সত্যি ধরে। বলছি। আমি এক রূপসী কন্যা, রূপে আর গুণে অনন্যা, এই মহামায়া থেকে আমাকে বাঁচা। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ও লাস্ট শপিং কি করেছে? এইগুলো তো আমি দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চাই, ওই জন্য মাথাতেও নেই। লাস্ট শপিং কি করেছে? ও বলতে পারবে না, কারণ অ্যাকচুয়ালি আমি লাস্ট শপিং নিজের জন্য কিছু করিনি। আমি দেখি মাঝে মাঝে কিছু না আমাদের কিছু না কিছু অনলাইন আসতে থাকে বাড়িতে। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে করে কিছু না কিছু অনলাইন আসতে থাকে। ও তো বলছে করেই নি। নিশ্চয়ই করেছে, করেনি এটা হতেই পারে না। কি করেছি বলো দেখি। লাস্ট সিনেমার জন্য কিছু কস্টিউম হবে কিনেছে, না সত্যি জানি না। এটাই প্রমাণ হলো লাস্ট কি কিন্তু। কিনেছো লাস্ট? হ্যাঁ, Last আমার নিজের অ্যাকচুয়ালি মনে পড়ছে না, তো ওই জন্য। না, মনে পড়েছে, একটা জিনিস কিনেছি কি? তোমার ছবির কাজেই লাগিয়েছি সেটা। কি? একটা জামাই কিনেছি। তাহলে তো ও ঠিকই বলেছে, ছবির জন্যই। নাহলে তো চেনে না। না এখন ওইগুলোতে আমার ভালো লাগে না। এখন প্রোডিউসার হিসেবে ও নিজের পয়সা দিয়ে নিজে না, জামা কিন্তু কিনে নিজে কেন আমি কিনবো? আমাকে তো প্রোডিউসার টাকা দেবে, আমি তো ছবির জন্য কিনছি, আমি কেন কিনবো বলো? বেশ, এই ঝগড়াটা কন্টিনিউ হোক এবং পুরোটা জানতে গেলে দেখতে হবে আপনাকে ছবিটা, হলে যেতে হবে তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভালো হোক ছবিটা। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো আড্ডায়। ফলো করুন বর্তমান।